স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে। সাথে আছি আমি অপর্ণা বর্ষা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকারের সবাই যখন চুপ, তখন কেন সরকারি একজন কর্মকর্তা হয়ে এ ধরনের মন্তব্য করতে সাহস করলেন তিনি? বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছেন লালমনিরহাট জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। শুধু ডক্টর ইউনূসকে কটাক্ষ নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন তিনি। এই ঘটনায় তাপসী তাবাসসুম উর্মিকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে সরকার। এরপর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, কিন্তু সেটাও মানছেন না ছাত্র জনতা। এই সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করার জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম ছুড়ে দেওয়া হয়েছে। শুধু ওএসডি করলে হবে না, স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। যে অপরাধ করেছে আমাদের দাবি স্থায়ীভাবে বহিষ্কার করে আইনের আওতায় তারা নিয়ে আসতে হবে। তাহলে আরো অনেকে এরকম দুঃসাহস দেখানোর সাহস পাবে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, চাকরিতে থেকে তাপসী তাবাসসুম উর্মি সরকারের প্রধান ব্যক্তিকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা শুধু চাকরি বিধির লঙ্ঘন নয়, রীতিমতো অপরাধ। তাছাড়া তিনি দেশের মানুষের আবেগের জায়গা শহীদ আবু সাঈদকে নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন, যেটা মোটেও ঠিক হয়নি। সে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় একটা পোস্ট ছিল। বিষয়টা এরকম যে এক ক্লিকে আপনি সবকিছু অতীতে সবকিছু ডিলিট করে দিতে চান, এটা কি আদৌ সম্ভব? এরকম একটা দিচ্ছে আর কি। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে, যেটা তার পক্ষে কোনোভাবেই চাকরিজীবী হিসেবে আচরণ বিধিতে পড়ে না, এই কাজটা সে করেছে এবং এটা মারাত্মক কথাগুলো। সোমবার রংপুরে আবু সাঈদ গেটের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে উর্মিকে গ্রেফতারের দাবি জানানো হয়। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আবু সাঈদকে কিভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে সেটা গোটা বাংলাদেশ এবং সারা বিশ্ব দেখেছে, অথচ তাকে সন্ত্রাসী বলে দম্ভ দেখাচ্ছেন এদেশেরই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা খুবই দুঃখজনক। সাইদ রহমান, কালের কণ্ঠ। বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রিয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারে এই তালিকা প্রকাশ করা হয়। সেখানে শীর্ষ ৫০ জনের একটি তালিকায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছরে তালিকা প্রকাশ করে আসছে। প্রতি বছর প্রকাশিত এই তালিকায় ৫টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হোসাইন। অষ্টম অবস্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নাম রয়েছে। ১২তম অবস্থানে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ধর্মীয় চিন্তাভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস শিরোনামের এ তালিকায় স্থান পান। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এবছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
1940 সালের 28 জুন জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন তিনি। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকার জন্য 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পান এই কিংবদন্তি। প্রতিষ্ঠানটি জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে লাখো সুবিধাবঞ্চিত মানুষের ক্ষমতায়ন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে মাইক্রো ফাইন্যান্স ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন তিনি। তার অর্থনৈতিক উন্নয়নে অবদান এবং বৈশ্বিক সমস্যার সমাধানের নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা অভাবনীয়। নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতায় তার ভূমিকা গোটা বিশ্বে সমাদৃত। সাবরিনা কাজী, কালের কণ্ঠ। স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদে এক সাংবাদিককে মারধর করা হয়। ঘটনাটি ঘিরে মামলাও হয়েছে বনানী থানায়। তবে সেদিকে নজর না দিয়ে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলোক। মজার ব্যাপার হলো, ভুক্তভোগী এই সাংবাদিক সেখানে জুড়ে দিয়েছেন একটি শর্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্টাফরা সবাই আমারে ঘিরে ফেললো, লাল কাপড় পরে, লাল জামা পরে স্টাফ সবাই ঘিরে আমারে ধাক্কাতে নিচে নামাইলো। রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় ক্ষমা চেয়েছেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সিইও SM মনিরুজ্জামান। মঙ্গলবার ক্ষমা প্রার্থনা করে একটি প্রতিশ্রুতিনামা প্রকাশ করে জানান, ক্ষমাস্বরূপ 1000 এতিমকে একবেলা খাওয়াবে স্টার কাবাব। গ্রাহক সালেহ মোহাম্মদ রশিদ অলোককে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলে তিনি ক্ষমার শর্তস্বরূপ 1000 এতিমকে একবেলা বিনামূল্যে খাবার দিতে বলেন স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে। সে অনুযায়ী আগামী 15 অক্টোবরের মধ্যে 1000 এতিমকে একবেলা উন্নত মানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দিয়েছে স্টার কাবাব কর্তৃপক্ষ। এর আগে স্টার কাবাব তাদের ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে এক বিবৃতি দিয়ে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। বিবৃতিতে তারা জানায়, 6 অক্টোবর বিকেলে আমাদের বনানী স্টার কাবাবে একজন সম্মানিত কাস্টমারের সঙ্গে একজন কর্মচারীর ভুল বোঝাবুঝি হয়েছে, যার প্রেক্ষিতে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ও লজ্জিত। সেই সঙ্গে আমরা আমাদের এই সম্মানিত কাস্টমারের কাছে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থী। ঘটনার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে শাস্তির আওতায় নিয়ে এসে তাকে বরখাস্ত করা হয়েছে। রোববার দুপুরে বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় গ্রাহককে মারধর করেছে হোটেলটির কর্মকর্তা কর্মচারীরা। এতে গ্রাহক ভুক্তভোগী সাংবাদিক সালেহ মোহাম্মদ রশিদ অলোকের ডান হাত ও ডান পা ভেঙে যায়। কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি। আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ওই দিনই সাংবাদিক অলোকের রক্তাক্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, দুপুরে তিনি ও তার এক বন্ধু খাবার গন্ধ হওয়ার অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার বলেন, জীবনের টিক্কা খাননি আপনি, এটা এমনই হয়। এ কথা শুনে তিনি প্রতিবাদ করলে আরও 3 জন গ্রাহকও একই অভিযোগ করেন। এতে ম্যানেজার কলিং বেল চেপে সব স্টাফকে জড়ো করেন এবং স্টাফরা অলোককে ধাক্কা দিতে দিতে দোতলা থেকে নিচতলায় নামান। এরপর নিচতলায় সিঁড়ি নিচে ফেলে ব্যাপক মারধর করেন। এতে স্টার কাবাবের 14 থেকে 15 জন হামলায় অংশ নেন। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ। দীর্ঘদিন প্রশাসনিক কার্যক্রমে শিথিলতা থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃদ্ধি পেয়েছে মাদকের বিস্তার। তবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছেন, তারা শীঘ্রই মাদক বিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ পুনরুদ্ধার করে ফিরিয়ে আনা যায়। ফারজানা আমিন সোনিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত।
আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো পরিবারগুলোর স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় ভয়াবহ মাদকের ছোবল। এদের মধ্যে অনেকেই স্কুল কলেজ জীবন থেকেই সিগারেটে অভ্যস্ত হয়ে পড়ে, যা বিশ্ববিদ্যালয়ে এসে আরও গুরুতর আসক্তির দিকে ঠেলে দেয়। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা এই মাদকের বিস্তারকে আরও দ্রুত ও নিয়ন্ত্রণহীন করে তুলেছে। হলগুলোতে সঠিক পর্যবেক্ষণ না করায় দেখা গেছে হলের স্পেসিফিক কোনো একটা রুমের মধ্যে সেই মাদকের আসর বসে যায়। এবং আরও যে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু দোকানে খুব সহজলভ্যে হচ্ছে মাদকদ্রব্যের বিক্রয় চলছে, খুবই খোলামেলাভাবেই বিক্রয় চলছে। সেগুলো সঠিক মনিটরিং না করার ফলে দেখা গেছে স্টুডেন্টরা সেখান থেকে মাদক সহজে ক্রয় করতে পারছে এবং সেটা খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তেছে। শিক্ষার্থীরা জানান, সিনিয়রদের প্ররোচনায় অনেক নবীন শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অন্যদিকে ক্যাম্পাসে পরিপূর্ণ শিক্ষার পরিবেশের অভাবেও অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখতেছি তারা মাদকের সাথে কি খুবই জড়িত হয়ে গেছে, যার ফলে এখানে আমাদের যে ভার্সিটির যে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, এটা বাধাগ্রস্ত হচ্ছে। মাদক মুক্ত যে ক্যাম্পাস রাখার জন্য আমাদের অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা দেখি, ক্যাম্পাসে জায়গা পড়ে আছে, তো ওইখানে হচ্ছে যে যে গ্রুপ স্টাডি করা যায়, ওই জন্য পরিবেশগুলো ক্রিয়েট করা, যাতে হচ্ছে সবাই সেরকম পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে প্রেমে ব্যর্থতা, হতাশা বা পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থী মাদক সেবনে জড়িয়ে পড়েছে। ম্যাক্সিমাম পেশেন্টগুলো তোমার ডিপ্রেস থাকে। আমার কাছে যেগুলো আসে ডিপ্রেস পেশেন্ট বেশি, কারণ দেখা হচ্ছে বলবো না রিলেশনশিপ ব্রেকিং, তারপর হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলোর জন্য ছেলেপেলেরা তোমার ডিপ্রেশনে ভোগে। এই ডিপ্রেশনে যারা ভোগে তারাও কিন্তু মাদকের সময় আসক্ত হয়ে যায়। মাদকাসক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম জানান, প্রত্যেক হলের প্রভোস্ট এবং হাউস টিউটর মিলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ক্যাম্পাসে মাদক সাপ্লাই দিচ্ছে, আমাদের মাঝে যারা মাদক সাপ্লাই দিচ্ছে বা মাদক আসে, সেটাও আমরা এখনো প্রমাণ করতে পারিনি। আমরা যখন প্রমাণ করতে পারবো তখন আমরা বলতে পারবো যে ক্যাম্পাসে কারা মাদক সাপ্লাই দেয়, এবং সেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আশা করি থাকবে না। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী মাদকাসক্ত না হয় সেজন্য মাদক সরবরাহকারী এবং সেবনকারী উভয়কে নির্মূল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদা কামাল। মাদক সমস্যাটা আসলে শুধুমাত্র শিক্ষার্থীদের সমস্যা তা না, এটা গোটা সমাজের একটা সমস্যা। এই মাদকাসক্তির কারণে প্রত্যেকটা ব্যক্তি বিচ্যুত হয়ে যায় তার নিজস্ব জীবনের সাধারণ জীবনযাপন থেকে। তো আমাদের এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে, যাতে করে এই মাদক সরবরাহ এবং মাদক সেবন দুইটাই যেন আমরা নির্মূল করতে পারি এখানে, বা এখানে মাদক আসা এবং মাদক যারা সেবন করছে সেটা প্রতিহত করার জন্য যা যা করা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তানভীর সালাব অর্ণবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা মিন সোনিয়া, কালের কণ্ঠ। লাগামহীন কাঁচা বাজার, ৮০ টাকার নিচে নেই কোনো সবজি। রাজধানীর সবজির বাজার যেন একেবারেই লাগাম ছাড়া। ঘটেছে স্মরণকালের মূল্য বৃদ্ধি। ঢাকাসহ সারা দেশে নিত্যপণ্য ও কাঁচা বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ। প্রয়োজনীয় পণ্যের দাম বিভিন্ন সময় কিছুটা ওঠানামা করলেও কাঁচা বাজার ছুটছে লাগামহীনভাবে। ইখলাসুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 100 টাকা কেজি নতুন আলু, নতুন। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। এখন তো মনে করেন যে চাঁদাবাজি নাই, সিন্ডিকেট নাই, তারপরেও যে মালের দাম বাড়তেছে, এটাই তো কারণ। রাজধানী সহ সারা দেশে নিত্যপণ্য ও কাঁচা বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখীতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিভিন্ন সময়ে কিছুটা ওঠানামা করলেও কাঁচা বাজার ছুটছে লাগামহীনভাবে। কচুরমুখী 70 টাকা, পেঁপে 40 টাকা, আর কোনো কাঁচা তরকারির দাম কম নেই। হঠাৎ করে এই ঊর্ধ্বমুখী কেন দামের? কাঁচা সবজির দাম বাড়ার কারণ হলো বন্যার কারণে। আলুর কেজি 100 টাকা করে কেজি। 100 টাকা কেজি নতুন আলু, নতুন। আমরা তো মনে করেন কালগির বিক্রি করেছি 110 টাকা পেঁয়াজ, কিনছিলাম 105 টাকা, 110 টাকায় বিক্রি করছিলাম। আজকে কিনছি 115 টাকা। এখন তো মনে করেন যে চাঁদাবাজি নাই, সিন্ডিকেট নাই, তারপরেও যে মালের দাম বাড়তেছে, এটাই তো কারণ।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ৮০ টাকার নিচে কাঁচা বাজারে কোনো সবজির দেখা নেই। একমাত্র পেঁপের দাম ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, তাও আবার আগের তুলনায় দামে দ্বিগুণ। বাজারের দাম অনেক বেশি, বাজার কোনো নিয়ন্ত্রণ করতেছে না, কিছু না। আমরা যারা গরিব মানুষ আছি অনেক ভোগান্তির মধ্যে পড়ছি। ১ কেজি বেগুনের দাম বর্তমান খুচরা ৯০ টাকা ১০০ টাকা, যা আমরা আমাদের কেনার বাইরে। বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজির দাম আকাশ ছোঁয়া। বেশ কিছু সবজি কেজিতে আগের সপ্তাহের তুলনায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত, আবার কোনো সবজি দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। বাজারে উঠেছে নতুন আলু, যা কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা দরে। চড়া বাজারে পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। অন্যদিকে মান ভেদে পাকা টমেটোর কেজিতে ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। করলা ৯০ থেকে ১০০, উস্তা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। ঢেঁড়স ৮০ থেকে ৯০, বিভিন্ন জাতের বেগুন ১০০ থেকে ১২০ টাকা, মূলা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৮০, বরবটি ১২০ টাকা ও কাঁচা পেঁপে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২০০ থেকে ২১০ টাকা কেজি, চিচিঙ্গা ৬০ থেকে ৯০ টাকা, সিম ২৫০ থেকে ২৬০ টাকা, কচুরলতি ৭০ থেকে ১০০, কচুরমুখী ৭০ থেকে ৮০, গাজর ১৬০ টাকা থেকে ১৭০ টাকা, শসা ৮০ থেকে ৯০ টাকা ও কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আকার ভেদে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপির দাম ৬০ থেকে ৭০ টাকা, কাকরোল ৯০, আদা ২৫০, রসুন ২০০ থেকে ২২০, কুশিনাজ ৮০ থেকে ৯০, লাউ পিস প্রতি ৮০ থেকে ৯০, মিষ্টি কুমড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এদিকে সংশ্লিষ্টরা বলছেন, সঠিক সময়ে বাজারের লাগাম টেনে ধরতে না পারলে মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে। জীবনমান হয়ে পড়েছে নিম্নমানের। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ। আজকের কালের কণ্ঠের সংবাদ এই পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkontho এবং facebook.com/kalerkontho ডিজিটালে। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।